স্বাগত আপনাদের হাল্লা বলে পর্দায় বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। অভাবের কারণে আত্মহত্যার পথ বেছে নিল চাকুরিচ্যুত 10,330 বঞ্চিত এক শিক্ষকের মেধা সম্পন্ন কন্যা। চাঞ্চল্যকর ঘটনা বিশালগড় গোকুলনগরে। দেশের আইকন রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কৈলাসহরে কংগ্রেস সেবা দলের 15 দিন ব্যাপী জনসেবা অভিযান কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ। করোনা চিকিৎসা বিপন্ন কৃষক ও পরিযায়ী শ্রমিকের স্বার্থে সারা ভারত কৃষক সভার উদ্যোগে দেশব্যাপী শুরু রাষ্ট্রপতির নিকট 6 দফা দাবি সনদ পেশ কর্মসূচি। নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে কুমারঘাট এবং কলমচড়া থানা এলাকায় আক্রান্ত পুলিশ। নেশা কারবারিতে দৌরাত্ম বৃদ্ধি রাজ্যের সর্বত্র। এখন বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে মাস্কহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন সদর মহকুমা প্রশাসন। রাজধানী শহরের এই অভিযানে নেতৃত্বে ছিলেন ডিসিএম সদর মহকুমা। সাক্ষাৎকারে জানিয়েছেন এই ধরনের অভিযান অব্যাহত রাখবেন তারা। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মাস্কবিহীন ব্যক্তিদের বিরুদ্ধে। আজকে আমরা সদর ডিসি পক্ষ থেকে আমরা মাস্ক পরার জন্য মানুষকে এনফোর্সমেন্ট করছি, আর যারা যারা মাস্ক পরছে না অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আমরা ওদেরকে প্যানালাইজ করছি। আমরা সত্যি কথা এখন পর্যন্ত যা দেখছি মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস কিছুটা আমরা অলরেডি প্রত্যক্ষ করেছি, যে মানুষ ধীরে ধীরে পড়া নিজেদের মধ্যে রত করতে পেরেছে, অভ্যাস হয়ে যাচ্ছে মানুষের রোজকার লাইফের সঙ্গে, কারণ আমাদের এই করোনাকে নিয়েই বাঁচতে হবে। এখন আমরা যারা এখন আর কিছু মানছে না তাদেরকে আমরা এইভাবে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা ওদেরকে এনফোর্সমেন্ট করে ওদেরকে প্রশাসনিক আইনের মাধ্যমে প্যানালাইজ করে আমরা ওদেরকে মাস্ক পরা বাধ্য করছি। তো এইভাবে আমাদের প্রয়াস জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবর। 7 দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে সকল জেলা শাসক ও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। শনিবার রাজধানীর শহরে বিভিন্ন প্লে কার্ড নিয়ে নীরব বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনদ্বয়। এবং টিওয়াইএফ দুটি বামপন্থী যুব সংগঠন গোটা রাজ্যে 7 দফা দাবিতে সমস্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিচ্ছি। একদিকে করোনার এই অতিমারি, তার সঙ্গে লকডাউন, যার ফলে গোটা দেশের আমাদের রাজ্যের মানুষ মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সুনির্দিষ্টভাবে 7টা দাবি নিয়ে জেলা শাসকদের সঙ্গে মিলিত হচ্ছি। আমাদের দাবি হচ্ছে যে এই সময়ে আমাদের রাজ্যের সরকারের যতগুলা দপ্তর, তার মধ্যে যা শূন্যপদ আছে, এই সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করা। আমরা দাবি করছি রাজ্য সরকার কিছুদিন আগে 3,103টা শূন্যপদ অবলুপ্তি করে দেয়। এটা রাজ্য বিরোধী এবং বেকার বিরোধী একটা অমানবিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা, বাতিল করা, 3,000 শূন্যপদ সেখানে রাখা এবং তাতে দ্রুত নিয়োগ করা। এডিসি এলাকায় উপজাতিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা। আমরা দাবি করছি এডিসি এলাকার সমস্ত মানুষের জন্য বিনা পয়সায় রেশন সামগ্রী প্রদানের জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। যারা টিউশন করতেন, বেকার গৃহশিক্ষক, তারা প্রায় গত 3-4 মাস যাবত তাদের টিউশন সম্পূর্ণ বন্ধ। অসংখ্য বেকার গৃহশিক্ষক আছেন, তারা তাদের পরিবার এই টিউশনের উপর নির্ভর করত, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই সময় আমরা দাবি করছি প্রতিটা গৃহশিক্ষক, যারা বেকার গৃহশিক্ষক, তাদের পরিবারকে 7,500 টাকা করে 3 মাস ন্যূনতম দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করা। যারা এই সময় কাজ হারিয়েছেন বহিরাজ্য থেকে কিংবা আমাদের রাজ্যে নানা কাজে যুক্ত ছিলেন, এই লকডাউনের ফলে তারা কাজ হারিয়েছেন, তাদের পরিবারকে 7,500 টাকা করে প্রতি মাসে 3 মাস দেওয়া। আয়কর আওতার বাইরে যারা আছেন তাদের প্রতি পরিবারকে 6 মাস আর্থিক সাহায্য করা। তার সঙ্গে আমরা একটা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছি। আপনারা জানেন গোটা রাজ্যের, গোটা দেশে এই খবর প্রচার হয়েছে, যা গোটা পৃথিবীতে হয়েছে বলে আমাদের জানা নেই। রক্তদান শিবিরে ভয়ঙ্কর আক্রমণ, একের পরে রক্তদান করার জন্য সমাজদ্রোহীরা দিচ্ছেন না,
এই দাবি আমরা উত্থাপন করেছি যে রক্তদান শিবির আক্রমণকারী, ত্রাণ কাজে আক্রমণকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, হালাবর। অম্বুবাচী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিতে পারেন মা বোনেরা, এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। তবে সিঁদুর খেলা এবং মন্দিরের সামনের রাস্তায় মেলা সম্পর্কে এখনো কিছুই জানাননি তিনি। শনিবার এই ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন মন্দিরের পুরোহিত। ব্যুরো রিপোর্ট, হালাবর। শনিবার সদর মহিলা মোর্চার উদ্যোগে রাজধানী জিবি বাজারে মাস্ক বিতরণ ও প্রধানমন্ত্রীর চিঠি বিলি করা হয়। সেই সাথে মাস্ক পরিধানের জন্য সচেতন করা হয় বাজারে ক্রেতা বিক্রেতাদের। মহিলা মোর্চার এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী সহ আরো অনেকে। জেলা মহিলা মোর্চা এই উদ্যোগটা নিয়েছে জিবি বাজারে আমাদের প্রধানমন্ত্রী প্রেরিত যে চিঠি, ভারতবাসীর উদ্দেশ্যে দেওয়া সেই চিঠিখানি বিলি করার এবং যাদের মাস্ক নেই যারা মাস্ক সম্বন্ধে একটু সচেতন করা, প্লাস তারা যেন অবশ্যই মাস্কটা পরে ক্রেতা বিক্রেতা দুজনের কাছে যেন মাস্কটা থাকে সেই ব্যাপারটা নিয়ে বলা, সে নিয়ে এই প্রোগ্রামটা করা। সদর জেলা মহিলা মোর্চাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সেই প্রোগ্রামটা তারা উদ্যোগটা নিয়েছে। তা আসল কথা কি, আমাদের প্রধানমন্ত্রী ভারতবাসীকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যে দ্বিতীয়বার ভারতবাসী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী রূপে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে আবার সিংহাসনে বসিয়েছেন এবং এই সিদ্ধান্তর ফলে প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি সিদ্ধান্ত নিতে পেরেছেন, মহিলা বোনদেরকে দিতে পেরেছেন। তার জন্য প্রধানমন্ত্রী বলছেন যে সেটা আমার রাজ্য ভারতবাসীর জন্যই সেটা সম্ভব হয়েছে। ভারতবাসী দ্বিতীয়বার ওনাকে সেই সিংহাসনে বসানো, মানে সেই পদে আসীন করার জন্য সেটা সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাবর। করোনায় চিকিৎসায় বিপন্ন কৃষক ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে সারা ভারত কৃষক সভার উদ্যোগে দেশব্যাপী শুরু রাষ্ট্রপতির নিকট 6 দফা দাবি সনদ পেশ কর্মসূচি। অনলাইনে এই দাবি সনদ পেশ করলেন কৃষক সভার প্রত্যেকটি প্রাথমিক কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সবকটি কমিটি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী রাষ্ট্রপতির নিকট 6 দফা দাবি সনদ পেশ করার কর্মসূচি হাতে নিয়েছে সিপিএম দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। করোনা চিকিৎসা বিপন্ন কৃষক এবং পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সাহায্য দান সম্মিলিত 6 দফা দাবির ভিত্তিতেই সারা ভারত কৃষক সভার এই উদ্যোগ। সংগঠনের এই দাবি সনদ পেশ করা হচ্ছে অনলাইনে। সারা ভারত কৃষক সভার দেশব্যাপী প্রত্যেকটি প্রাথমিক কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটি এই দাবি সনদ পেশ করবেন রাষ্ট্রপতির নিকট। তার কপি অনলাইনে প্রেরণ করা হবে দেশের প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট। সারা দেশের সাথে রাজ্য শুরু হয় এই কর্মসূচি। শনিবার 6 দফা দাবি সনদ পেশ করার এই কর্মসূচি সম্পর্কে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটির শীর্ষ নেতা পবিত্র কর জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। সারা ভারত কৃষক সভার আমাদের কেন্দ্রীয় কমিটি এই সময়তে কৃষকদের যে দুর্দশা, পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা এবং এই কোভিড-19 অতি মহামারীতে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারাও যাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই সমস্যাগুলিকে নিয়ে আমরা 6 দফা দাবি নির্দিষ্ট করেছি। এই দাবির ভিত্তিতে ঠিক হয়েছে যে গোটা দেশে আজ থেকে 23 তারিখ পর্যন্ত এই 4 দিন ব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটি, প্রত্যেকটা রাজ্য কমিটিগুলো, প্রত্যেকটা জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং আমাদের গোটা দেশের যে প্রাথমিক কমিটিগুলো আছে, প্রত্যেক গ্রামে যে প্রাথমিক কমিটি আমাদের থাকে, প্রত্যেকটা কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতির নিকট আমরা এই 6 দফা দাবি প্রেরণ করব। তার কপি আমরা দেব দেশের প্রধানমন্ত্রীর কাছে, তার কপি দেব কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে এবং কপি দেব প্রত্যেক রাজ্যে যার যার রাজ্যে তাদের রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে, যাতে করে আমাদের এই বিষয়টা, কারণ যেহেতু অতিমারি চলছে,
আমরা প্রকাশ্যে সভা সমিতি করতে পারছি না। আর এই বিষয়গুলির সঙ্গে রাষ্ট্রপতি জড়িত, আমাদের দেশের প্রধানমন্ত্রী যুক্ত, আমাদের দেশের কৃষিমন্ত্রী যুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো স্বাভাবিক কারণেই দায়িত্ব এই ঘটনার জন্য। আপনারা শুনেছেন, প্রধান কথাটা হলো যে অতিমারির জন্য এই যে লকডাউন, তার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কৃষকরা। কৃষি পণ্য বিক্রি করতে পারছে না। কৃষি পণ্য আমাদের রাজ্যে তো আমরা কাটতে পারিনি ধান, এই কাটাতারের বাইরে। সবজি খেতে নষ্ট হয়ে গেছে, সবজি বাজারে বিক্রি হয় না। সেখানে এই জিনিসগুলো আছে। পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসতে তারা প্রায় 2 শতাধিক নিহত হয়েছে নম্বরে। ফলে এই যে ঘটনাগুলো, তাহলে আমরা চাই কোভিডের যে চিকিৎসা, সেটা ধনী গরিবের প্রশ্ন না, প্রত্যেককে বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করা। এদিন সিপিএম নেতা পবিত্র কর চীন ভারত সম্পর্ক এবং ধান চাষ ছেড়ে ভুট্টা চাষ করার জন্য কৃষি মন্ত্রীর পরামর্শের তীব্র সমালোচনা করেন। ঘটনাটা কেন ঘটলো তার নিরূপণ করা হোক, এবং আমরা এই শূন্য আমাদের যারা মারা গেছেন তার জন্য শোক প্রকাশ করছি। এবং আমরা বলবো যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন কালকে যে আমাদের সীমানা অটুট আছে, আমাদের কোনো চৌকিতে তারা আসেনি, তাহলে কি করে করতে পারবো? এটা ইয়ে হোক, এবং চীনের সঙ্গে যেহেতু আমাদের একটা সম্পর্ক আছে, এটাকে আরো সুদৃঢ় করার জন্য আলাপ আলোচনা চলছে। আমাদের বিদেশমন্ত্রী কথা বলেছেন চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে। আমরা বলবো উচ্চ পর্যায়ে কথাবার্তার মধ্য দিয়ে যাতে আমরা এই সমস্যাটাও সমাধান করতে পারি। কারণ এই সময়েতে পৃথিবীর কোনো দেশই চায় না একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ হোক, বিবাদ হোক। আমরা বলবো যে এখন সবচেয়ে বড় বিপদ হলো আমাদের গোটা পৃথিবীর কাছে কোভিড-19। ফলে এই সমস্যা যেটা তৈরি হয়েছে, এই সমস্যা সমাধান করার জন্যই আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলিতে দায়িত্ব নিয়ে আমাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। এবং আরেকটা কথা প্রসঙ্গে আসে, আমরা ব্যবসায়ী আমাদের রাজ্যের, কিন্তু তিনি আমাদের রাজ্যের যে ধান যেখানে হয়, আমাদের যে জমি আছে, সেই জমিতে অন্য চাষ হয় না। এই জমি নিচু জমি, এই জমিতে ভুট্টা হবে না, এই জমিতে মাসকলাই হয় না, এই জমিতে সরষা সব জায়গায় হয় না। এগুলি করতে হলে উঁচু জায়গা লাগে। এদিকে কৃষক সভার এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। ব্যুরো রিপোর্ট, হালাবল। শনিবার আগরতলা প্রেস ক্লাবে পুর নিগমের 20 নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় করোনা সংক্রান্ত সচেতনতা শিবির। শিবিরে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান ও স্যানিটাইজার সামগ্রী ব্যবহারের উপর গুরুত্ব দান করেন অতিথি বক্তাগণ। সচেতনতামূলক এই কর্মসূচিতে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ। বিশদভাবে এই রোগের প্রকোপ সম্পর্কে এবং তার থেকে নিজেদের কিভাবে রক্ষা করা যায়, কিভাবে সংক্রমণ রোধে আমরা একটা প্রাচীর তৈরি করতে পারি, সেই বিষয় নিয়ে উনি আলোচনা করবেন। তাছাড়া আমি নিজেও এই বিষয় সম্পর্কে এতটা, আমার যে স্বাস্থ্য সম্পর্কিত যে গান, এটা সীমিত, তাই আমি এই বিষয়ের উপর বেশি বলবো না, উনি এটা বলবেন বা অন্যান্য যারা মান্যগণ্য বক্তারা আছেন ওনারাও বলবেন। আমি শুধু একটা জিনিস বলবো যে আমরা এতদিন ধরে শুনে আসছি সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা সরকারের তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংস্থাগুলি যারা এই করোনা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, তারা বলে যাচ্ছে এই সোশ্যাল ডিস্টেন্সিং এখন পার্সোনাল ডিস্টেন্সিং, মানে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। একজনের থেকে একজন যেন দূরত্ব বজায় রেখে এই করোনাকে। ব্যুরো রিপোর্ট, হালাবল। 10,323 শিক্ষকদের সমস্যা নিয়ে রাজ্য সরকার সহানুভূতিশীল, তবে শুধুমাত্র 10,323 নয়, রাজ্যের অসংখ্য বেকারদের নিয়েও ভাবতে হচ্ছে রাজ্য সরকারকে। শনিবার মহাকরণে এই ইস্যু নিয়ে কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
10,323 ব্যাপারে রাজ্য সরকার আগে থেকে যথেষ্ট সহানুভূতিশীল এবং এই জন্যই সুপ্রিম কোর্টে আমরা একটা পিটিশন দায়ের করেছি। কোনো মহল থেকে বলা হয়েছিল মামলা দাখিলই করা হয়নি। 10,323 মূল শুনানি হওয়ার কথা আগামী জুলাই মাসের লাস্ট উইকে সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছে এবং খুব সম্ভবত 27 তারিখ কিছু হিয়ারিং হবে। গতকাল জনৈক মানস ভৌমিক অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল, আগে দিয়েছিল। তাদের যখন চাকরিচ্যুত হয়ে যায় 31শে মার্চের পরে, তখন তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল। সেই পিটিশনটাই গতকাল হিয়ারিং হয়। হিয়ারিং এর এবং দুজন জাজের কাছে অনারেবল মিস্টার জাস্টিস উদয় উমেশ ললিত এবং অনারেবল মিস্টার জাস্টিস বিনীত সারান, এই দুজনের আদালতে উঠেছে। সুপ্রিম কোর্টে অর্ডারটা এরকম, গতকাল অর্ডার, মিস্টার মনিন্দর সিং, learned senior advocate appearing for the state, আমাদের পক্ষে lawyer, submitted that after the end of the academic session 19-20 the concerned teachers have ceased to be in employment, that some of the teachers had participated in the selection and the state had appointed them as relaxation. He also submitted that the state government is contemplating to accommodate some of the teachers in alternate employment. আমাদের যিনি আইনজীবী উনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে রাজ্য সরকার অলরেডি যে আমরা প্ল্যান করে রেখেছি তাদেরকে এমন অ্যাকোমোডেট করার জন্য ইন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট। সুতরাং কেউ বা কারা অনেক সময় বলেছিল মামলা করেইনি, হিয়ারিং উঠছে না কেন। আছে গ্রুপ সি আছে বিভিন্ন স্তরের, আমরা সেটা চিন্তা করবো। পিজিটি যারা ছিল নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বিচার করা হবে। তো এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট কিছু আছে, কাদেরকে কি নেওয়া হবে এখন আমরা ঠিক, আমরা পোস্ট আমরা ইচ্ছা করলে তো পোস্ট বানিয়ে ফেলতে পারি না। আমরা মোটামুটি যেগুলি ভ্যাকেন্ট আছে এর মধ্যে খুঁজে বের করেছি, এমন কোনো আমরা সিদ্ধান্ত নিইনি, কিন্তু সেটা সবটাই অবস্থা বিবেচনা করে মনে রাখতে হবে 10,323 ছাড়াও বিরাট সংখ্যক বেকার রয়েছে, তাদের প্রতিনিয়ত চাপ রয়েছে প্রতিনিয়ত বলছে, এবং অনেকগুলি মেসেজ আসে দেখলে আমরা আশ্চর্য হবেন যে এদেরকে নিয়ে এত কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, আমাদেরকে নিয়ে চিন্তা না করে শুধুমাত্র 10,323 এরকম অনেক অসংখ্য প্রতিদিন শত শত মেসেজ আসছে। এটাও ব্যাপার ভাবতে হবে, শুধু ওয়ান সাইডেড যারা 10,323 তারা যেমন আমাদের রাজ্যের লোক, অন্য বেকাররাও কিন্তু আমাদের রাজ্যের লোক, সেটাও ভাবতে হবে। এবং আমরা আমাদের সরকার থেকে তাদেরকে বাদ করিনি, সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চূড়ান্ত হিয়ারিং এর পর বাদ দিয়েছে। এবং এই জন্য আমরা জানেন তাদের এই যে জিনিসটা সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা একটা কমিশন পর্যন্ত বসিয়েছি। কেন এই যে এদেরকে নিয়ে ছেলে গেলা, এই যে বলছে পিক অ্যান্ড চুজ, কেন? এবং সবগুলি বলা হয়েছে সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়েছে। হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের রাইট সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সেটা পরিষ্কার বলা হয়েছে ইলিগাল, অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগাল।
faulty. তো আমরা কি করব? ফল্ট ইজ ফল্ট। তারপরে আমরা গেছি, কিন্তু এক্সটেনশন নিয়েছি, কিন্তু মূল চাকরিতে আমরা যাওয়ার সুবিধা নেই। আজকে টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 496 and recovered 680. Total personnel under surveillance cumulative 45,691. Personnel completed observation period 14 দিন 38,810. ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 971 এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,910. টোটাল কালেকশন স্যাম্পল 55,260, টেস্ট হয়েছে 53,898, নেগেটিভ 52,716, পজিটিভ 1,182, অ্যাক্টিভ কেস আজকে 496, একটা ডেথ কেস, এবং পজিটিভিটি রেট 2.19 এবং পজিটিভিটি রেট আমাদের রাজ্যের 2.19, রিকভারি রেট 57,053। ব্যুরো রিপোর্ট হালাবল। নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে নেশা কারবারিতে ছুরির আঘাতে গুরুতর আহত এক গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর 2 নং ওয়ার্ডে। নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে নেশা কারবারিতে ছুরির আঘাতে গুরুতর আহত গোয়েন্দা পুলিশ জিএম উদ্দিন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর 2 নং ওয়ার্ডের প্রেমতলা গৌরীপুর সড়কে। ঘটনা বিবরণে প্রকাশ, সড়কের উপরে 4-5 জনের একটি নেশা কারবারিদের দলকে আটক করে গোয়েন্দা পুলিশের 3 কর্মী। তখন মহকুমা পুলিশ আধিকারিক সহ চুরাইবাড়ি থানার পুলিশ অবস্থান করেছিলেন ঘটনাস্থলের কিছুটা দূরে। এদিকে নেশা কারবারিদের কাছ থেকে 2 প্যাকেট হিরোইন উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কর্মীরা। ঠিক তখনই নেশা কারবারিরা হামলে পড়ে গোয়েন্দা পুলিশের উপর। মারের হাত থেকে রক্ষা পেতে গোয়েন্দা পুলিশ পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি জিএম উদ্দিন। রাস্তা থেকে জিএম উদ্দিনকে পাশের একটি বাড়িতে নিয়ে বুকে পিঠে ছুরি দিয়ে আঘাত করতে থাকে নেশা কারবারিরা। আত্মচিৎকার শোনার পর গ্রামবাসীরা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারিরা। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন চলছে আহত গোয়েন্দা পুলিশের। আমার বাসা তখন শুনছি সিক্সিল্লানি, শুনিয়া আমি একটু দৌড়িয়ে আইছি তাড়াহুড়া করি। আইয়া দেখছি এখানে যে শুনছি আর দুজন পুলিশের লোক আছিল, আর তারা আরো 5 জন আছিল নেশা কারবারি ব্রাউন সুগার নাকি আরো 2 কেন মিলছেও 2টা। এটা নিয়ে মানে তারা একটু বেশি মানে কুস্তি হয়েছে বা চাকু দিয়ে ফাড়ানি উড়ানি হয়েছে, তারা এরা গেম দিয়ে তাই বেশি মানে একদম আহত অবস্থায় আছে। কমপ্লা নেওয়ার পরে এখান থেকে ধর্মনগর রেফার করা হয়েছে, তাদের অবস্থা খুব গুরুত্ব মানে বেশি খারাপ হয়। আর এইটাও আর কিছু আমি আর পাইছি না, অতটুকু পাইছি। তারা পালিয়ে গেছে, তারা পালিয়ে সব বাগি গেছে, ওই জমিনের দিকে সব বাগিছে। তারা কতজন আসলো? তারা এখন শুনিয়া 5 জন। আর গোয়েন্দা পুলিশ? আর গোয়েন্দা পুলিশ আসলে প্রথম 2 জন, এরপরে তো প্রচুর আইছে, এটা তো আর জানি না আমরা। আর কোন নেশা জাতীয় জিনিস? নেশা জাতীয় 2টা মানে 2টা ছোট ছোট 2টা ফুড জের মতন মিলছে, প্যাকেটের মতন ছোট ছোট 2টা প্যাকেটের মতন। এটা কিতা, এটা আমি ঠিক জানি না কিতা। ব্রাউন সুগার অক্ষর মানে শুনছি, নাম শুনছি। এটাতে আমরা এই ঘটনাটা কোন করছে? এটা লক্ষ্মীনগর 2 নম্বর ওয়ার্ডের আর ফুলবাড়ি 5 নম্বর ওয়ার্ডের লাস্ট সীমা। এদিকে নেশা কারবারিদের দলে থাকা শিহাব আলী ও সুলেমান আলীকে গ্রামবাসীরা চিনতে পারলেও অপর 3 জনকে চিনতে পারেনি তারা। ব্যুরো রিপোর্ট হালাবল। দেশের যুব আইকন রাহুল গান্ধীর শুভ জন্মদিন উপলক্ষে 15 দিন ব্যাপী জনসেবা অভিযান শুরু কৈলাসহরে। মেগা সেবামূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস সেবা দল। দেশ কা বল সেবা দল এই ভাবনাকে বাস্তব রূপ দিতে এবং মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধীর জন্মদিনকে বেছে নিলেন প্রদেশ কংগ্রেস সেবা দল। এবার রাহুল গান্ধীর 51তম জন্মদিন উপলক্ষে 15 দিন ব্যাপী জনসেবা অভিযান শুরু হলো ঊনকোটি জেলার কৈলাসহরে। সেবা দলের এই সামাজিক কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কৈলাসহর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ সেবা দলের কর্মকর্তারা। পক্ষকাল ব্যাপী এই কর্মসূচির সূচনাতেই স্থানীয় গরিব অসহায় বিপন্ন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথি সহ দলের কর্মকর্তাগণ। আমরা জেলা কংগ্রেসের উদ্যোগে
ব্যবস্থাপনা এই কৈলাসর এই আন্তর গ্রাউন্ডের কাছে লাইব্রেরি মঞ্চে শহরে আরবান এরিয়া দুষ্ট মানুষ যারা অভাবগ্রস্ত করোনা ভাইরাসের জন্য লকডাউনের জন্য আমরা এখানে প্রায় 700 লোক আমরা খাদ্য সামগ্রী আমরা বিতরণ করছি এবং আমাদের খাদ্য সামগ্রীর বিতরণ অব্যাহত রয়েছে। গতকালকে আমরা করেছি ভোটের বাজার, রাঙাহাটি, লাটিয়াটি বিস্তীর্ণ এরিয়াতে এবং আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট কুমারঘাট, পাপিয়াশালা, পটিগ্রায় এত অঞ্চলেও আমরা প্রোগ্রাম নিয়েছি এদিকেও আমরা গরিব মানুষকে আমরা ত্রাণ অব্যাহত এবং আমরা এই ত্রাণ দেওয়ার অনুষ্ঠানে আমরা দাবি রাখবো এই যে গরিব মানুষ যারা আছে তাদের অ্যাকাউন্টে সোনিয়া গান্ধীর দাবি মতো এককালীন 10,000 টাকা দিতে হবে এবং কবে যে করোনা কাল শেষ হবে ঠিক নাই, তার জন্য কংগ্রেস পার্টি ডিমান্ড করেছে 7,500 টাকা করে অন্তত 6 মাস প্রত্যেক গরিব মানুষের ব্যয় বাদলের এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সেখানে। ব্যুরো রিপোর্ট, হালাবল। অভাবে তারা ফাঁসিতে আত্মহত্যার পথে বেছে নিল চাকরিচ্যুত 10,323 বঞ্চিত শিক্ষকের 8ম শ্রেণী পাঠরতা মেধা সম্পন্ন কন্যা। চাঞ্চল্যকর ঘটনা, বিশালগড় মহকুমার গোকুলনগরী এলাকা জুড়ে শোকের ছায়া। বিশালগড় মহকুমার গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন স্থানে বসবাস করেন চাকরিচ্যুত 10,323 বঞ্চিত শিক্ষক নারায়ণ দাস। রাজধানী কেন্দ্রীয় বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়াশোনা করে তার 14 বছরের নাবালিকা কন্যা। পড়াশোনার সাথে সাথে নাচ, গান, আর্ট ইত্যাদি বিষয়েও পারদর্শী ছিল সে। এরই মধ্যে চাকরি যাওয়ায় হঠাৎ করে আর্থিক সংকট দেখা দেয় বঞ্চিত শিক্ষকদের পরিবারে। ঠিক এই পরিস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেয় নারায়ণ দাসের মেধাবী কন্যা 8ম শ্রেণীর ছাত্রীটি। ঘুমের মধ্যে আমরা তো ঘুমাই রয়েছি, আমার লোকে আমার বাড়ির বাপুজিও আছিল, মৌসুমি মায়ালেও ঘুমাইছে। তাই রাত্রে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, 8-এ পড়ে, রাত্রেবেলা 1টা-1.5টা পর্যন্ত পড়াশোনা করে অনেক কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা এক লোকে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুমানোর পরে কোন সময় ঘটনা করতে করতে আমরা সকালবেলা অনেক দরজা ডাকতেছে, খুলে না আমি বকতেছি, তাই রাত্রে বইরা ঘুমাইছে, উঠবো ডাকতো না। এরপরে মায়ের মার তো মনে মনে বাড়ির গীতা ডাক দিচ্ছে, খুলে না, টিনের দরজা দিয়ে ডাকাই দেয়। আমি কি ডাকবো না, ডাক করে উঠবো, তাই ঘুমাইছি। ঘুমে ইতানে সময় গরমে কিছু হয়ে আসছে। এরপরে যে ঠিক হয়ে যায় দে বা 3টা খুলে দে খুলে রয়েছে আর কি ডাক হয় আমরা। এদিকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। পরে ময়না তদন্তের জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্কুল ছাত্রীর মৃতদেহ। এলাকা জুড়ে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হালাবল। বিদ্যুতের খুঁটির উপর কাজ করার সময় শ্রমিক সহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল চলন্ত টমটমের উপর। ভয়ানক এই দুর্ঘটনায় গুরুতর আহত দুর্ঘটনাগ্রস্ত শ্রমিক ও টমটমের চালক। ঘটনা কুমারঘাট শহরে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে কুমারঘাট হাসপাতালে। বারবার বলা হয়েছে সরার লাগে, সরছে না। আগেও কাজ করার আগে বলা হয়েছে সরার লাগে। কেমনে করছে, কোন জায়গায় করছে? কান্টর খুঁটি উড়ি গাউডিং আছে, পাকা ডালাই করা আছে, ডালাই নিচে রঙা আছে, মানে একটা না, মানে নিচে আটটা করে গেছে, উঠান করে মানে। ব্যুরো রিপোর্ট, হালাবল।
রাজ্য বেসরকারীকরণ করা হচ্ছে টিএসসিইএল এর অধীন সাবরুম এবং সাঁতচাঁদ ডিভিশনের বিদ্যুৎ পরিষেবা। আশঙ্কায় ভুগছেন গ্রাহক এবং টিএসইসিএল এর কর্মীরা। বেসরকারীকরণের পথে পথ চলা শুরু বিজেপি আইপিএফটি জোট সরকারের। এবার সাবরুম এবং সাঁতচাঁদ বিদ্যুৎ ডিভিশনের পরিষেবার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাতে। ইতিমধ্যে বেসরকারি এই এজেন্সির কর্মীরা সার্ভের কাজ শুরু করে দিয়েছেন বিভিন্ন স্থানে। শঙ্কিত গ্রাহক সহ টিএসইসিএল কর্মীরা। এখনো কোনো লিখিত কোনো কাগজপত্র আসেনি প্রাইভেটাইজেশন যে সাবরুম ইলেকট্রিক্যাল ডিভিশন হয়ে যাবে। তো এমনিতেই শুনতে পাচ্ছি যে সাবরুম ডিভিশনটা প্রাইভেটাইজেশন হয়ে যাবে। তো ওরাও আসছে, যারা ফিটকো কোম্পানির লোক, ওরা এসে সার্ভে আরম্ভ করেছে। সাতচান ইলেকট্রিক্যাল সাব ডিভিশন আর সাবরুম ইলেকট্রিক্যাল সাব ডিভিশন মিলে ওরা সার্ভে আরম্ভ করছে। তো ওদের মুখেই শুনতে পেলাম যে আগামী মাস থেকে ওরা বিলিং সিস্টেমটা আরম্ভ করে দেবে। তো এই ব্যাপারে আমার অথরিটি থেকে এখনো কোনো লিখিত কাগজপত্র এখন আমরা পাইনি। যে ফিটকো থেকে আপনার সাথে কি যোগাযোগ করতে কোনো প্রতিনিধি দল বা কেউ এসেছিল? হ্যাঁ, ওদের ডিজিএম লেভেলের লোক এসেছিল, সঙ্গে 2-3 জন এলো। ওরা এসে ওই যারা সার্ভে করছে ওদের সাথেই কীভাবে সার্ভে করবে, কীভাবে কী করতে হবে ওদের সাথেই আলাপ করছে। আপনার সাথে কোনো যোগাযোগ আমার সাথে এইভাবে, যেহেতু আমার অফিসে এসছে, আমিও খোঁজখবর নিচ্ছি কি আশয় বিষয়, এতটুকুই আর কি। কিন্তু লিখিত কোনো মানে দপ্তরের তরফ থেকে তরফ থেকে আমি কোনো কাগজপত্র এখনো পাই না। তো বর্তমানে ডিভিশনে কত স্টাফ আপনার এখানে আছে? বর্তমান আমার সাব ডিভিশনে আছে 43 জনের মতো, আর সাতচান সাব ডিভিশনে 31 জন, আর ডিভিশন অফিস যেখানে ডিভিশন স্যার বসে ওখানে প্রায় 7 জনের মতো আছে। তো এভাবে প্রাইভেটাইজেশন যদি হয়ে যায় তাহলে এই কর্মীদের কোনো রকম কাজের ক্ষেত্রে কোনো কর্মী সংকোচনের কোনো একটা ব্যাপার কি থাকতে পারে? প্রাইভেটাইজেশন হয় এগুলি অ্যাকচুয়ালি অথরিটির ব্যাপার, হায়ার অথরিটির ব্যাপার, কী করবে না করবে। স্বাভাবিকভাবে প্রাইভেটাইজেশন, আমি যতটুকু জানি প্রাইভেটাইজেশন হলে তো আর এতজন স্টাফ এখানে কর্পোরেশনের স্টাফ ওরা মনে হয় না রাখবে, ওদের লোকই নিয়োগ করবে। এজেন্সির সাথে আমাদের এখানে প্রথম দিন আরও লোকাল এজেন্সির সাথে ওরা কথা বলেছে, যতটুকু খবর পেয়েছে। সিপাহীজলা জেলার মেলাঘর থানাধীন পদ্মলোচন পাড়ায় গাঁজা বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের জনতার খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে 35 রাউন্ড গুলি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাতের বেলায় মেলাঘর থানাধীন পদ্মলোচন পাড়ায় গাঁজা বিরোধী অভিযানে ছুটে যান পুলিশ আধিকারিক জ্যোতিষ্মান দাস চৌধুরী, অলোক ভট্টাচার্য সহ পুলিশের বিশাল বাহিনী। সেখানে TR07B1 নম্বরে একটি বোলেরো পিকআপ গাড়ির ভেতরে 12 বস্তা প্রায় 240 কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ গাঁজা ভর্তি গাড়িটি আনার সময় বাধা দেয় এলাকাবাসী। তখন ইট পাটকেল দা বল্লম নিয়ে পুলিশের উপর হামলা চালায় গাঁজা পাচারকারী ও তাদের সহযোগী গ্রামবাসীরা। ভাঙচুর চালানো হয় পুলিশের 2টি গাড়িতে। আক্রমণকারীদের প্রতিহত করতে AK-47 এবং পিস্তল থেকে শূন্যে 35 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পুলিশ আক্রমণের ঘটনায় যুক্ত থাকায় অভিযোগে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয় বিশ্বকুমার ত্রিপুরা, সুনীল ত্রিপুরা এবং চন্দ্রমাণিক ত্রিপুরার বিরুদ্ধে। এ সম্পর্কে পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। বিশেষ সূত্র থেকে ইনফরমেশন আসে যে লারমাইবাড়ি পদ্মলোচন পাড়ার ওখানে একটা গাঁজা লোড করা হচ্ছে। তো সেই খবর পেয়ে আমরা ইমিডিয়েটলি সন্ধ্যের কিছুটা পরেই খবর পাই, প্রায় রাত 3-এর দিকেই খবর পাই আমরা। খবর পাওয়ার পর ইমিডিয়েটলি আমরা হেডকোয়ার্টার থেকে একটা টিম ওইখানে মুভ করানো হয়। অ্যাডিশনাল SP টিম লিড করেছিলেন। ওইখানে মুভ করার পর ওখানে গিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওখান থেকে গাঁজা রিকভারও করা হয়। এটা পিকআপ ভ্যান এর মধ্যে গাঁজা পাওয়া যায়।
ডাইরেক্ট করে, প্রথম ওদেরকে সরে যাওয়ার নির্দেশ দেয়। ওরা যখন নির্দেশ অমান্য করে তখন পুলিশ শূন্যে ফায়ার করতে বাধ্য হয়। এটা হবে অ্যারাউন্ড, এখনো সবকিছু এটা চলছে, বাট বেশ ভালোই ফায়ারিং হয়েছে মোটামুটি, মানে কারণ ততক্ষণে আমাদের এনফোর্সমেন্ট চলে এসেছিল বোথ ফ্রম মেলাঘর অ্যাজ ওয়েল এজ সোনামুড়া। আমাদের এনফোর্সমেন্ট সোনামুড়ার ওসি নিজেই ফোর্স নিয়ে চলে এসেছিলেন, আমরা ওভাবেই তৈরি রেখেছিলাম আমাদের টিম। এদিকে রাজ্য জুড়ে চলছে নেশা কারবারিদের তৎপরতা বৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লাবোল।